মোবাইল দুনিয়ায় এখন কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা সময় যাচ্ছে, তাই না? মানে একদিকে 5G পুরোদমে আসছে, ছড়িয়ে পড়ছে। আবার একই সাথে 6G নিয়েও কথাবার্তা শুরু হয়ে গেছে। একদম, দুটো ট্রেন্ড একসাথেই চলছে। তো আজ আমরা ভাবলাম এই নিয়েই একটু গভীরে যাই। আমাদের হাতে একটা রিপোর্টের অংশ আছে, শিরোনামটা হলো 5G থেকে 6G ভবিষ্যৎ যোগাযোগ বিপ্লব। হ্যাঁ, এই রিপোর্টটা ধরে আমরা আলোচনা করতে পারি। মূল ফোকাস থাকবে 5G এখন ঠিক কোথায় আছে, কি কি চ্যালেঞ্জ ফেস করছে, আর 6G আসলে কি আনতে চলেছে, মানে দুটো একসাথে কিভাবে এগোচ্ছে। ঠিক, কারণ দুটো তো আর আলাদা কিছু না। 5Gর ভিতের উপরেই তো 6G আসবে। আবার 6Gর ভাবনা 5Gর ডিপ্লয়মেন্টকেও কিছুটা প্রভাবিত করছে। আচ্ছা, তাহলে 5Gর এখনকার অবস্থাটা দিয়েই শুরু করি। বিশ্বজুড়ে এর ছড়ানোটা কেমন? বেশ দ্রুতই এগোচ্ছে, মানে সংখ্যা দেখলে তো ভালোই লাগে। ধরেন 2024 শেষ হতে হতে 2.3 বিলিয়ন সাবস্ক্রিপশন। এটা তো মোট মোবাইল কানেকশনের প্রায় 25%-এরও বেশি। হ্যাঁ, আর 2025 শেষে এটা প্রায় 2.9 বিলিয়ন হবে আশা করা হচ্ছে, মানে প্রায় 1/3। কভারেজও বাড়ছে, এই বছর শেষ নাগাদ প্রায় 55% বিশ্ব জনসংখ্যা। বাহ, কিন্তু সব জায়গায় কি একই অবস্থা? না না, এখানেই একটা বড় কিন্তু আছে। মানে বৈষম্যটা চোখে পড়ার মতো। যেমন ধরুন উত্তর আমেরিকা। ওখানে তো বেশ এগিয়ে, তাই না? হ্যাঁ, ওখানে পেনিট্রেশন প্রায় 71%। আর মিড ব্যান্ড স্পেকট্রাম, যেটা স্পিড আর কভারেজের জন্য খুব জরুরি, সেটার কভারেজ প্রায় 90%। আচ্ছা। কিন্তু আপনি যদি মধ্যপ্রাচ্য, আফ্রিকা বা ল্যাটিন আমেরিকার দিকে তাকান, সেখানে মিড ব্যান্ড কভারেজ খুবই কম, 10-20% মতো। তার মানে কাগজে কলমে 5G থাকলেও আসল স্পিড বা অভিজ্ঞতাটা সবাই পাচ্ছে না। একদম, এই মিড ব্যান্ড স্পেকট্রামের অভাবটা একটা বড় চ্যালেঞ্জ। আর এই জন্যেই 4G কিন্তু এখনও খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেটাই ভাবছিলাম। রিপোর্ট বলছে 5G সাবস্ক্রিপশন 4Gকে ছাড়িয়ে যেতে যেতে 2027 সাল লেগে যাবে। তার মানে আরও বছর 3 তো বটেই। 4G অনেকের কাছে প্রধান ভরসা থাকবে। এই প্রসঙ্গে একটা টার্ম খুব শোনা যায়, 5G স্ট্যান্ডালোন বা 5G SA। এটা ঠিক কি আর কেন জরুরি? এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখুন, এখন বেশিরভাগ 5G চলছে নন স্ট্যান্ডেলোন বা NSA মোডে। মানে হলো রেডিও টাওয়ারগুলো 5G হলেও ভেতরের কোর নেটওয়ার্কটা কিন্তু 4Gর ওপরই নির্ভর করছে। এটা অনেকটা হাইব্রিড ব্যবস্থার মতো। আচ্ছা, তাহলে SA হলো পুরোপুরি 5G? ঠিক, 5G SA মানে হলো এর কোর নেটওয়ার্কটাও 5Gর জন্য ডেডিকেটেডলি বানানো। আর 5Gর আসল ক্ষমতা, যেমন ধরুন আল্ট্রা লো লেটেন্সি, মানে প্রায় রিয়েল টাইম রেসপন্স, নেটওয়ার্ক স্লাইসিং বা ব্যাটারি সেভিংস, এগুলো ঠিকমতো পেতে হলে SA নেটওয়ার্ক লাগবেই। কিন্তু রিপোর্ট বলছে SA নেটওয়ার্ক খুব বেশি চালু হয়নি। হ্যাঁ, সংখ্যাটা একটু হতাশাজনক। জুনের হিসাব অনুযায়ী 340টার বেশি কমার্শিয়াল 5G সার্ভিসের মধ্যে মাত্র 70টার মতো SA নেটওয়ার্ক চালু হয়েছে। কারণটা কি? খরচ? মূলত তাই, অনেক বেশি বিনিয়োগ লাগে, আর টেকনিক্যাল জটিলতাও আছে। ফলে অপারেটররা একটু ধীরে এগোচ্ছে। কিন্তু 5G দিয়ে যে নতুন নতুন ব্যবসার সুযোগ তৈরি হবে, বিশেষ করে ইন্ডাস্ট্রির জন্য, তার চাবিকাঠি কিন্তু এই SA নেটওয়ার্ক। তার মানে 5G শুধু ফোনে দ্রুত ইন্টারনেট ব্রাউজ করার জন্য নয়? একেবারেই না, ওটা তো একটা দিক মাত্র। আসল সম্ভাবনা লুকিয়ে আছে এন্টারপ্রাইজ সলিউশনে। যেমন ধরুন মোবাইল প্রাইভেট নেটওয়ার্ক। হ্যাঁ, রিপোর্টে পর্তুগালের সিম্পোর্ট সিমেন্ট প্ল্যান্টের উদাহরণটা দেখলাম। ওদের নিজস্ব 5G নেটওয়ার্ক নাকি দারুণ কাজ করছে। ঠিক, স্মার্ট ফ্যাক্টরি, অটোমেটেড ওয়্যারহাউস, রিমোট সার্জারি, এমনকি লাইভ ইভেন্টের ব্রডকাস্টিং, এই সব কিছুর জন্যই 5G বিপ্লব আনতে পারে। গ্লাস্টনবেরি ফেস্টিভ্যালের উদাহরণটাও তো আছে। আর এইখানেই কি নেটওয়ার্ক স্লাইসিংয়ের ব্যাপারটা আসে। একদম, এটা এসের একটা দারুণ ফিচার। মানে একই ফিজিক্যাল নেটওয়ার্ককে আপনি ভার্চুয়ালি অনেকগুলো স্লাইসে ভাগ করে ফেলতে পারবেন। প্রত্যেকটা স্লাইস এক একটা নির্দিষ্ট কাজের জন্য। হ্যাঁ, ধরুন একটা স্লাইস হয়তো খুব কম লেটেন্সি দেবে রোবট কন্ট্রোলের জন্য, আরেকটা হয়তো বিশাল ব্যান্ডউইথ দেবে ভিডিও স্ট্রিমিংয়ের জন্য। একই নেটওয়ার্কে একই সময়। ইন্টারেস্টিং। কিন্তু এত কিছু করতে গেলে চ্যালেঞ্জও তো কম নয়। খরচের কথা তো আগেই উঠল। হ্যাঁ, খরচটা বিশাল।
2025-এর মধ্যে $1.1 ট্রিলিয়ন বেশি বিনিয়োগের কথা বলা হচ্ছে। নেটওয়ার্ক অনেক ঘন করতে হয়, প্রচুর ফাইবার অপটিক কেবল লাগে, প্রায় 70% নেটওয়ার্কের জন্য। গ্রামেগঞ্জে তো এটা আরও কঠিন হবে। অবশ্যই, সেখানে ব্যবসায়িকভাবে লাভজনক করাটা একটা বড় চ্যালেঞ্জ। খরচের পাশাপাশি আছে স্পেকট্রামের সমস্যা। স্পেকট্রাম মানে ওই রেডিও ওয়েভ? হ্যাঁ, সময়মতো স্পেকট্রাম না পাওয়াটা অনেক দেশেই 5G চালুর পথে বাধা হয়েছে। প্রায় 40% দেশে দেরি হয়েছে। আবার বিভিন্ন ব্যান্ডের লো, মিড, হাই স্পেকট্রাম লাগে। হাই ব্যান্ড বা মিলিমিটার ওয়েভের কথা খুব শোনা যায়। ওটার কি অবস্থা? ওটার স্পিড অনেক বেশি, কিন্তু রেঞ্জ খুব কম, আর দেয়াল বা গাছপালা দিয়ে সহজেই আটকে যায়। তাই এটা মূলত খুব ঘন বসতিপূর্ণ এলাকা বা ইনডোরের জন্য ভালো। আচ্ছা, আর সিকিউরিটি? সবকিছু সফটওয়্যার নির্ভর, কোটি কোটি ডিভাইস কানেক্টেড। ঝুঁকি বাড়ছে না? ঝুঁকি তো বাড়ছেই। অ্যাটাক সারফেস অনেক বড় হয়ে গেছে। বটনেট, ডিডোএস অ্যাটাকের ভয় সবসময়ই আছে, তাই পুরনো দিনের সিকিউরিটি দিয়ে চলবে না। তাহলে উপায়? অটোমেটেড এআই চালিত সিকিউরিটি সিস্টেম লাগবে। নেটওয়ার্ক নিজেই যেন অস্বাভাবিকতা ধরে ফেলতে পারে এবং ব্যবস্থা নিতে পারে। এখানেই আবার ওপেন র্যানের মতো কনসেপ্ট আসছে। ওপেন র্যান, এটা কি সংক্ষেপে বলবেন? এটা হলো নেটওয়ার্কের বিভিন্ন অংশ, যেমন হার্ডওয়্যার আর সফটওয়্যার, বিভিন্ন কোম্পানির কাছ থেকে কিনে মেলানোর একটা ওপেন স্ট্যান্ডার্ড। লাভ কি এতে? খরচ কমার সম্ভাবনা আছে, আর কোনো একটা ভেন্ডারের উপর পুরোপুরি নির্ভর করতে হয় না। কিন্তু শুরুর দিকে বিভিন্ন জিনিস একসাথে মিলিয়ে সেট করা, টেস্ট করা বেশ ঝামেলার। বোঝা গেল। মানে 5G নিয়ে এখনো অনেক কাজ বাকি, কিন্তু এরই মধ্যে 6Gর কথা উঠছে। এটা কি একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে? দেখুন, টেকনোলজির ডেভেলপমেন্ট তো চলতেই থাকে। 6G নিয়ে গবেষণা কিন্তু বেশ কয়েক বছর ধরেই চলছে। আশা করা হচ্ছে 2030 সালের আশেপাশে এটা আসবে। ITU একে বলছে IMT 2030। 6G-কে নাকি বলা হচ্ছে এআই নেটিভ। হ্যাঁ, এটাই হয়তো সবচেয়ে বড় পার্থক্য হতে চলেছে। মানে এআই শুধু নেটওয়ার্কের কোনো অ্যাপ্লিকেশনে থাকবে না, বরং নেটওয়ার্কের একেবারে কোর লেভেল থেকে শুরু করে প্রতিটা অংশে এআই ইন্টিগ্রেটেড থাকবে। নেটওয়ার্ক নিজেই শিখবে, অ্যাডাপ্ট করবে। পারফরমেন্স কেমন বাড়বে আশা করা হচ্ছে? বিশাল লাভ দেবে। ডেটা রেট হয়তো 1 টেরাবিট পার সেকেন্ড পর্যন্ত যেতে পারে। 1 টেরাবিট ভাবা যায়। লেটেন্সি কমে আসবে 0.1 মিলিসেকেন্ডে। প্রতি বর্গ কিলোমিটারে হয়তো 1 কোটি ডিভাইস কানেক্ট করা যাবে। স্পেকট্রাম ব্যবহারেও অনেক বেশি এফিশিয়েন্ট হবে, 5-10 গুণ বেশি। কি ধরনের টেকনোলজি ব্যবহার হবে? টেরাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যবহারের কথা হচ্ছে, যা অমচং হাই স্পিড দেবে। যদিও এর চ্যালেঞ্জও অনেক। থাকবে রিকনফিগারেবল ইন্টেলিজেন্স সারফেস বা RIS, যা ওয়্যারলেস সিগন্যালকে স্মার্টলি কন্ট্রোল করবে। আর কোয়ান্টাম কমিউনিকেশন আসতে পারে সিকিউরিটির জন্য, বিশেষ করে কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন, QKD। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস হলো ইন্টিগ্রেটেড সেন্সিং অ্যান্ড কমিউনিকেশন বা আইস্যাক। আইস্যাকটা কি? মানে হলো নেটওয়ার্ক শুধু ডেটা আদান প্রদান করবে না, চারপাশের পরিবেশকে সেন্স বা অনুভবও করতে পারবে। রেডারের মতো কাজ করবে কিছুটা। এর অ্যাপ্লিকেশন কি হতে পারে? ভাবুন, আপনার মোবাইল নেটওয়ার্কই বলে দিচ্ছে পাশের ঘরে কে আছে বা কোনো গাড়ি কত দূরে আছে। এটা স্বচালিত গাড়ি, ড্রোন, স্মার্ট ফ্যাক্টরি সবকিছুর জন্য গেম চেঞ্জার হতে পারে। তার মানে 6G দিয়ে হলোগ্রাফিক কমিউনিকেশন, মানে 3D টেলিফোন কল। হ্যাঁ, হলোগ্রাফিক কমিউনিকেশন, এক্সটেন্ডেড রিয়ালিটি, XR, মেটাভার্স, এগুলোর অভিজ্ঞতা অনেক উন্নত হবে। ট্যাকটাইল ইন্টারনেট, মানে দূর থেকে কোনো কিছুর স্পর্শ করার অনুভূতি পাওয়া। ওয়াও! ডিজিটাল টুইনস তৈরি করা, মানে কোনো কিছুর ভার্চুয়াল প্রতিরূপ বানিয়ে সিমুলেশন চালানো। আর অবশ্যই AI চালিত অটোমেশন, এগুলো 6Gর হাত ধরে আসবে বলে আশা করা হচ্ছে। দারুণ একটা ভবিষ্যতের ছবি। তাহলে সংক্ষেপে বললে 5G এখন তার আসল ক্ষমতা, বিশেষ করে এসে দিয়ে ধীরে ধীরে প্রকাশ করছে, অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে এগোচ্ছে, আর 6G উকি দিচ্ছে একটা আরও অনেক বেশি বুদ্ধিমান, দ্রুত আর কানেক্টেড ভবিষ্যতের দিকে। একদম। তবে শেষে একটা প্রশ্ন রেখে যায় সবার ভাবনার জন্য। একদিকে 5Gতে এত বিশাল বিনিয়োগ করা হচ্ছে, সেটাকে সফল করতে হবে, আবার প্রায় একই সময়ে 6Gর জন্য বিরাট প্রস্তুতি নিতে হবে। এই দুটো লক্ষ্যের মধ্যে ব্যালেন্স করাটা কতটা কঠিন হবে? এটা একটা বড় প্রশ্ন।
আর 6G যে একটা পারসেপটিভ বা সবজান্তা নেটওয়ার্ক তৈরি করবে, যেখানে এআই সর্বত্র থাকবে, সেটা সমাজের জন্য কি নতুন সুযোগ আনবে আর কি ধরনের নৈতিক বা প্রাইভেসি সংক্রান্ত চ্যালেঞ্জ তৈরি করবে, এগুলো নিয়ে আমাদের হয়তো ভবিষ্যতেও আলোচনা করতে হবে। অবশ্যই। এই ভাবনাগুলো নিয়েই না হয় আজকের মতো শেষ করি। শোনার জন্য ধন্যবাদ।